একজন স্টেট ট্রুপারের দিকে ধেয়ে আসা ভয়ঙ্কর টর্নেডো ইন্দোনেশিয়ার এক টেনিস খেলোয়াড়ের মাথার উপর দিয়ে প্রায় বজ্রপাত হয়ে যাওয়া। পশ্চিম চীনের পাহাড়ে হঠাৎ নেমে আসা তুষার ঝড়ে প্রাণ বাঁচাতে দৌড়ানো কিছু বাইকার, আর আইওয়া অঙ্গরাজ্যের মার্শাল টাউনে এক স্থানীয় ব্যক্তির ক্যামেরায় ধরা পড়া টর্নেডো। এগুলো কেবল কয়েকটি উদাহরণ। এই ভিডিওতে রয়েছে এমনি 10টি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুহূর্ত যা ক্যামেরায় ধরা পড়েছে। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তার আগে আপনি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না যেন। 2018 সালের 19 জুলাই আইওয়ার কেন্দ্রীয় অংশে রুট 29 এর উত্তরে একটি শক্তিশালী EF3 মাত্রার টর্নেডো আঘাত হানে। এটি ঘন্টায় অত্যন্ত দ্রুত গতিতে পূর্ব দিকে অগ্রসর হয় এবং মাত্র 23 মিনিটে প্রায় 19 মাইল পথ অতিক্রম করে ফেলে। মার্শাল কাউন্টির প্রায় 27,000 মানুষের ছোট শহর হচ্ছে মার্শাল টাউন। সেখানকার বাসিন্দারা আতঙ্কে নিঃশ্বাস বন্ধ করে সেই ঝড়ের দিকে তাকিয়েছিল। তারা আশা করেছিলেন হয়তো ঝড়টি দুর্বল হবে বা দিক পরিবর্তন করবে যাতে তাদের এলাকাটি রক্ষা পায়, কিন্তু তা হয়নি। সেই টর্নেডো সরাসরি শহরের মাঝ দিয়ে বয়ে যায় এবং তার পথে যা পেয়েছে সব কিছু ধ্বংস করে নিয়ে গেছে। স্থানীয়রা এই ক্ষয়ক্ষতিকে এক মহা বিপর্যয় বলেই বর্ণনা করেছেন। এই ভয়ঙ্কর ঝড়ে ভবনগুলো ধসে পড়েছিল, ছাদগুলো উড়ে গিয়েছিল আর বিদ্যুতের তারগুলো ছড়িয়েছিল রাস্তা জুড়ে। এমনকি 22 জন মানুষ বিভিন্নভাবে আহত হন এবং অনেকেই তাদের জীবিকা হারান। তবে ভাগ্য ভালো থাকায় কেউই প্রাণ হারাননি। এই ঝড়টি ছিল সেদিন আইওয়ার মধ্যাঞ্চলে সংঘটিত একটি বৃহৎ টর্নেডোর অংশ। 2018 সালে আইওয়াতে মোট 69টি টর্নেডো হয়েছিল, যার মধ্যে 21টি ঘটেছিল 19 জুলাই একদিনেই। এদের মধ্যে মাত্র 2টি EF3 মাত্রায় পৌঁছেছিল, একটি মার্শাল টাউনে এবং অন্যটি পেল্লা শহরে। প্রাথমিক অনুমান অনুযায়ী জুলাই মাসের পর প্রাদুর্ভাবটি পুরো রাজ্য জুড়ে প্রায় $320 মিলিয়ন ক্ষতি করেছিল। দক্ষিণ পূর্ব এশিয়া পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর একটি। বিশ্বের মোট ভূমিকম্পের 80%-এরও বেশি ঘটে প্রশান্ত মহাসাগরের প্রান্তে, যেটি রিং অফ ফায়ার নামে পরিচিত। জাপান, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মতো দেশগুলো এই চরম ঝুঁকিপূর্ণ অঞ্চলের অন্তর্ভুক্ত। 2025 সালের 28 মার্চ মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের কাছে 2টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পটি রিক্টার স্কেলে 7.7 মাত্রায় রেকর্ড করা হয়। এর প্রায় 12 মিনিট পর আরেকটি ভয়াবহ 6.4 মাত্রার আফটারশক বা পরাঘাত অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা খুব বেশি হওয়ায় এর প্রভাব 600 মাইল দূরের ব্যাংকক পর্যন্ত অনুভূত হয়। দেখুন কিভাবে এক ব্যস্ত মার্কেট থেকে আতঙ্কিত মানুষজন পালাতে শুরু করেছে, কিন্তু বাইরে থেকে দেখা যায় আরেক মহা বিপর্যয়ের দৃশ্য। ধসে পড়া ভবনটি ছিল 33 তলা উচ্চতার একটি অসম্পূর্ণ হাইরাইজ, যা ইতালি, থাইল্যান্ড এবং চীনের যৌথ মালিকানায় নির্মিত হচ্ছিল। ভবনটি ধসে পড়ার সময় এর ভেতরে 100-এরও বেশি নির্মাণকর্মী সেখানে কাজ করছিলেন, যাদের অনেকে জীবিত বের হতে পারেননি।
বিভিন্ন প্রতিবেদনে মৃতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। কিছু সূত্র জানায় ভবনটি ধসে পড়ার সময় অন্তত 40 জনেরও বেশি মানুষ প্রাণ হারান। তাদের বেশিরভাগই ছিলেন কম্বোডিয়া এবং মিয়ানমার থেকে আসা অভিবাসী শ্রমিক। ঘটনার পর 4 জন চীনা নাগরিককে গ্রেফতার করা হয়, কারণ তারা অবৈধভাবে ধ্বংসস্তূপে প্রবেশ করে কিছু নথি সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তোলেন, সেই ভবনের নির্মাণ প্রকল্পটি আদৌ নিয়ম এবং নিরাপত্তা মানদণ্ড মেনে সেটি তৈরি হয়েছিল কিনা। ডলোরেস উরুগুয়ে সান সালভাদর নদীর দক্ষিণ তীরে অবস্থিত একটি ছোট্ট শহর। শান্ত এই শহরটি 2016 সালে জাতীয় শিরোনামে আসে, যখন একটি ভয়াবহ EF3 মাত্রার টর্নেডো শহরের কেন্দ্র দিয়ে বয়ে যায়। এই ঘটনা ঘটেছিল 2016 সালের 15 এপ্রিল। এই ঝড়টি শহরের পশ্চিম দিক থেকে ক্রমশ শক্তিশালী হতে হতে ডলোরেসের দিকে অগ্রসর হয়। এটি উরুগুয়ের ইতিহাসে এককভাবে সবচেয়ে ক্ষতিকর আবহাওয়াজনিত দুর্যোগগুলোর একটি হয়ে দাঁড়ায়। মাঠ পর্যায়ের ফুটেজ থেকে দেখা যায় কিভাবে মানুষ হঠাৎ করে এই বিপর্যয়ে সম্পূর্ণভাবে হতভম্ব হয়ে পড়ে। সৌভাগ্যক্রমে ক্যামেরাম্যান বিপদাঞ্চলের বাইরে অবস্থান করছিলেন, তবে দুর্ভাগ্যজনকভাবে ডলোরেসের সেই টর্নেডো 4 জন মানুষের প্রাণ কেড়ে নেয় এবং 200 জনেরও বেশি মানুষ আহত হন এবং প্রায় 400টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে চার্চ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো মাটির সঙ্গে মিশে যায়, এমনকি কিছু স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। উরুগুয়ে দক্ষিণ আমেরিকার টর্নেডো অ্যালির একমাত্র দেশ হলেও গড়ে প্রতি 10,000 বর্গমাইলে প্রতি 5 বছরে মাত্র একটি টর্নেডো ঘটে। অর্থাৎ এই ধরনের বড় ঝড় অত্যন্ত বিরল, আর মানুষ সাধারণত এর জন্য প্রস্তুত থাকে না। চীনের ইউনান প্রদেশে অবস্থিত মেইলি পর্বতমালা একটি মনোরম বরফে ঢাকা পাহাড়ি এলাকা। এটি নু পর্বতমালার একটি উপশাখা এবং বৃহত্তর হুন্দুয়ান পর্বতশ্রেণীর অংশ, যা তিব্বতী মালভূমির দক্ষিণ পূর্ব অংশকে ইউনান গুইজো মালভূমির সঙ্গে সংযুক্ত করেছে। মেইলি পর্বতশ্রেণীর সর্বোচ্চ চূড়া হল মাউন্ট কাওয়াগার্বো, যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 22,000 ফুট। স্থানীয় তিব্বতীরা এই পর্বতকে পবিত্র বলে মনে করেন, আর সে কারণেই এই পর্বতে আরোহণ নিষিদ্ধ। এটি অত্যন্ত বিপজ্জনকও বটে, কারণ প্রায় খাড়া ঢাল বেয়ে বিপজ্জনক তুষারধস নেমে আসে। 2025 সালের 20 ফেব্রুয়ারি স্থানীয় কিছু পর্বতারোহী এমনই এক তুষারঝড়ের দৃশ্য ক্যামেরাতে ধারণ করেছিলেন। শুরুতে তারা হাসি আনন্দে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তারা জীবন বাঁচাতে দৌড়াতে বাধ্য হন। সৌভাগ্যবশত তুষারঝড়টি ঘটেছিল একটি অনাবাসিক এলাকায়, ফলে কেউ আহত হয়নি এবং বড় কোনো ধরনের সম্পত্তির ক্ষতিও হয়নি। তুষারের দেয়ালটি যখন আমাদের হাইকারদের কাছে পৌঁছায় তখন পর্যন্ত সেটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। যদিও তাদের বিপদ কাছে আসার আগে চলে আসা উচিত ছিল, তবুও তাদের কাউকে প্রকৃত বিপদে পড়তে হয়নি। তবে অতীতে এই পবিত্র পর্বতগুলোতে তুষারঝড় অনেক প্রাণ কেড়ে নিয়েছে। 1991 সালে স্থানীয় তিব্বতীদের তীব্র আপত্তি সত্ত্বেও একটি জাপানি দল এই পর্বতে আরোহণের চেষ্টা করেছিল। যখন তারা প্রায় চূড়ার কাছাকাছি পৌঁছে যায়, তখন গভীর রাতে ভয়াবহ এক তুষার ঝড় নেমে আসে এবং দলের প্রায় 17 জনের সবাই প্রাণ হারান। এরপর থেকে ধীরে ধীরে এই পর্বতে আরোহণের চেষ্টা করা দলের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। অবশেষে 2001 সালে চীন সরকার মাউন্ট কাওয়াগার্বো সহ ধর্মীয় পর্বত এলাকায় পর্বতারোহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করে। 太，你开到了吗？啊，我现在担心他会上那个门。上面还有人吧？有呢，哦，好大，这么大？这咋整？没有，跑！快跑呀！快来呀！我们在这里安全吗？我操！我靠！待会儿，天哪，这么大！不是，他是不是过来了？就过来了，对，过来了，又帽子戴好，拿好。我们可以这样吗？我操！雪姑爷看清了，阿宝来了！雪姑来了！বানজান নাগারা রিজেন্সি
ইন্দোনেশিয়ার মধ্য জাভা অঞ্চলের একটি স্থল বেষ্টিত জেলা। প্রায় 8,68,000 মানুষের বাস, যার মাঝে রয়েছে এক স্থানীয় টেনিস খেলোয়াড়, যিনি এর পর থেকে বজ্রপাতকে আর কখনো আগের মতো দেখবেন না। এই ঘটনাটি ঘটে 2025 সালের 18 ফেব্রুয়ারি। নানা ও তার টেনিস কোচ মাঠে দাঁড়িয়েছিলেন ঝোড়ো আবহাওয়া কেটে যাওয়ার অপেক্ষায়। কিছুক্ষণ পর তারা দেখতে পান পাশের মাঠে ফুটবল দলটি খেলতে নেমেছে। তারা ভেবে নেন নিশ্চয়ই এখন খেলা শুরু করার মতো নিরাপদ পরিবেশ আছে। ঠিক তখনই প্রকৃতি যেন তার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। ভিডিওটি ফ্রেম ধরে দেখলে বোঝা যায় বজ্রপাতটি কিভাবে প্রায় গাছটিকে মাঝখান থেকে চিরে ফেলার মতো আঘাত করেছে। যদি মাটি ভেজা না থাকতো পুরো গাছটি সহজেই আগুনে পুড়ে যেতে পারত। সৌভাগ্যবশত প্রকৃতির সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা সেই টেনিস খেলোয়াড়ের স্বপ্নকে থামিয়ে দিতে পারেনি। আর এই ধরনের বজ্রপাতের ঘটনা ইন্দোনেশিয়াতে খুবই সাধারণ ব্যাপার, কারণ এটি পৃথিবীর সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ দেশগুলোর মধ্যে একটি। আসলে 2022 সালে ইন্দোনেশিয়ায় রেকর্ড করা হয়েছিল বিশ্বের সর্বোচ্চ সংখ্যক বজ্রপাত। প্রায় 7,60,00,000 বার আকাশে সে সময় বিদ্যুৎ চমকেছিল। দ্বিতীয় স্থানে ছিল আর্জেন্টিনা, যেখানে সংখ্যা ছিল মাত্র 4,20,00,000। টেক্সাসের ডেকাটায় হলো ওয়াইস কাউন্টির একটি ছোট শহর, যেখানে প্রায় 6,500 মানুষের বসবাস। এটি ডালাস শহর থেকে প্রায় 67 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত। 2022 সালের 16 এপ্রিল এই শহরেই এক অদ্ভুত শিলাবৃষ্টি ঘটে, যেখানে বিশাল বরফের বলগুলো এক দম্পতির জানালা ভেদ করে ঘরে ঢুকে পড়ে। ঝড়টি শুরুতে ছিল একদম সাধারণ বজ্রঝড়, কিন্তু কিছুক্ষণ পরে তা ভয়ঙ্কর রূপ নেয়। গল্ফ বলের আকারের শিলাগুলো তাদের বাড়ির ওপর বৃষ্টি হয়ে ঝরতে শুরু করে। ভাবুন তো বাতাস কতটা প্রবল ছিল যে এই বিশাল বরফের টুকরোগুলো আড়াআড়ি দিকেও উড়ে আসছিল। And we're gonna have to check the roof. Hail damage on the roof. We've been here for me either. Anywhere, dude. That is insane. Look at these things. They were coming at the window like this, not down. They were we got them on the other side of the house. Inside. Oh my god. Look outside. Look at how much is on the ground. Look at that. Oh my god. Look at all the I mean, just destroyed that window. Like, that would have killed somebody if you were outside. ঝড়টি চলে যাওয়ার পর স্থানীয় বীমা সমন্বয়কারীরা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন। শত শত মানুষ তাদের বাড়ি, গাড়ি এবং ব্যবসার ক্ষয়ক্ষতির জন্য সে সময় কল করেছিলেন। ডেকাটার কিছু এলাকার স্থানীয়রা এমন শিলাবৃষ্টি রিপোর্ট করেছেন যা টেনিস বলের সমান আকারের ছিল। সৌভাগ্যবশত ঝড়ের সময় বাড়ির মালিকটা নিরাপদে ঘরের ভেতরেই ছিলেন। ভিডিওতে থাকা ব্যক্তি ঠিকই বলেছেন যে এমন শিলার টুকরো মারাত্মক শারীরিক ক্ষতি করতে পারে। টেনিস বলের আকারের শিলা সহজেই ঘন্টায় 44 থেকে 72 মাইল গতিতে পড়তে পারে। আর কল্পনা করুন তো, তা যদি আপনার মাথার উপর পড়ে তাহলে কি ধরনের ধাক্কা লাগতো। রেকর্ড অনুযায়ী সবচেয়ে বড় শিলা 2010 সালের 23 জুন সাউথ ডাকোটাতে ভিভিয়ান থেকে উদ্ধার করা হয়েছিল। এটি 18 ইঞ্চির বেশি এবং ওজন 1 পাউন্ডেরও বেশি ছিল, যা প্রায় ফুটবল এবং বাস্কেটবলের কাছাকাছি ছিল। জাপানে নতুন বছরের প্রথম দিনকে জাতীয় ছুটির দিন হিসেবে বিবেচনা করা হয়। 2024 সালের 1 জানুয়ারি অনেকেই তাদের কর্মদিবসে ছুটির আনন্দ উপভোগ করছিলেন। কেউ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন, আবার কেউ স্থানীয় মলে কেনাকাটা করতে বের হয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই তাদের পরিকল্পনা এক মুহূর্তে পরিবর্তন হয়ে যায়। নটো উপদ্বীপের উত্তর জাপানে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ সিসমিক নেটওয়ার্ক রয়েছে। ভূমিকম্পগুলো মূলত হনশু দ্বীপের পূর্ব উপকূলে ঘটে, যেখানে প্যাসিফিক এবং ফিলিপাইন সাগরের প্লেটগুলো
জাপানের নিচে সাবডাক্ট করে। নোটো অঞ্চলে এমন ঘটনা সর্বশেষ 1964 সালে ঘটেছিল, যখন 7.6 মাত্রার ভূমিকম্পে নিইগাতা শহরের কাছে প্রায় 300 জনের মৃত্যু হয়েছিল। পশ্চিম প্রশান্ত মহাসাগর সারা বছরই টাইফুনের হুমকিতে থাকে, তবে সবচেয়ে শক্তিশালী টাইফুনগুলি সাধারণত মে থেকে অক্টোবরের মাঝে আসে। 2024 সালের জুলাই মাসের মাঝামাঝি ফিলিপাইন সাগরে অবস্থিত ছোট দ্বীপ দেশ পালাওয়ের উপকূলের কাছে টাইফুন গাইমি সৃষ্টি হয়। এটি পশ্চিম ফিলিপাইনের দিকে এগোতে থাকে, যেখানে এটি প্রায় $200 মিলিয়ন ক্ষতি করে। সেখান থেকে ঝড়টি তাইওয়ান অতিক্রম করে আরো বড় ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে। শেষমেশ গাইমি চীনের ফুজিয়ানের দিকে এগিয়ে যায় এবং জুলাই 25 তারিখে শেষ স্থলভাগে আঘাত হানে। দেখুন কিভাবে বিশাল ঢেউগুলো মাছ ধরার যানগুলো ভেঙে দিচ্ছিল, তারপর সমুদ্র প্রাচীরের উপর ধাক্কা খায়। ফুজিয়ান শহরে একাধিক সেমি ট্রাক হাইওয়েতে উল্টে যায় যখন তারা গাইমির শক্তিশালী বাতাসের সঙ্গে টিকে থাকতে পারে না। চীনে অবতরণের সময় গাইমি ভারী বৃষ্টি এবং নিরবচ্ছিন্ন বাতাস নিয়ে আসে, যা 9টি প্রদেশে ধ্বংসাত্মক বন্যা ও ভূমিধসের কারণ হয়। শেষ পর্যন্ত সুপার টাইফুনটি প্রায় $4.57 বিলিয়ন ক্ষতি করে। এটি 2024 সালের মৌসুমের সবচেয়ে ভয়ঙ্কর ঝড়গুলির মধ্যে সেই সময় বিবেচিত হয়েছিল, তবে এটি সুপার টাইফুন ইয়াগির তুলনায় ছোট মনে করা হয়, যা আটলান্টিক হারিকেন হেলিন এবং মিল্টনের সমতুল্য ছিল। ইন্দোনেশিয়া শক্তিশালী বৃষ্টিপাত এবং হঠাৎ বন্যার জন্য অপরিচিত নয়। প্রতি বছর মৌসুমী বর্ষার সময় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে দেশের অনেক পুরনো স্টিলের সেতুও রয়েছে। এরকম একটি সেতু বিপর্যয় ঘটেছিল উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলের কাছে নিয়াস দ্বীপে 2025 সালের 5 মার্চে। কয়েকদিনের অনবরত বৃষ্টির কারণে নদীর জল প্রবলভাবে বৃদ্ধি পায়। ক্ষুব্ধ নদীর জল এই স্টিলের সেতুর উপর আছড়ে পড়ে, যা দ্রুত নদী দিয়ে নিচের দিকে এগিয়ে যায়। আর সেই সেতু ধ্বংসের ফলে 3টি সম্প্রদায় গুরুত্বপূর্ণ সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা উত্তর সুমাত্রা সরকারের কাছ থেকে নতুন সেতু যত দ্রুত সম্ভব নির্মাণের জন্য চাপ দিচ্ছে, তবে এটি কখন হবে তা এখনো স্পষ্ট নয়। ভাগ্যক্রমে সেতু ধসে পড়ার সময় কেউ সেতুর ওপর বা কাছাকাছি ছিল না। স্থানীয়দের সম্ভবত জানা ছিল যে সেতুটি ধসে পড়ার আশঙ্কায় রয়েছে। দাগেস্তান এটি হলো রাশিয়ার একটি প্রজাতন্ত্র, যা উত্তর ককেশিয়ান অঞ্চলের পূর্ব ইউরোপে অবস্থিত। এটি কাস্পিয়ান সাগরের পশ্চিম তীরে প্রায় 3.1 মিলিয়ন মানুষের আবাসস্থল। দুর্ভাগ্যবশত এখানে সবসময় এমন সুন্দর দৃশ্য থাকে না, কেননা 2015 সালের 22 জানুয়ারি দাগেস্তান পাহাড়ে একটি বিশাল ভূমিস্খলনের ফুটেজ প্রকাশিত হয়। আমরা বিশ্বাস করি প্রাথমিক এই স্লিপের কারণে এই ব্যক্তির গাড়িটি সড়কের পাশে আটকে যায়। দেখুন কিভাবে স্থানীয়রা গাড়িটি বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাৎক্ষণিকভাবে তারা পিছু হটতে শুরু করে যখন তাদের পায়ের নিচ থেকে মাটি সরতে শুরু করে। আমার মনে হচ্ছে এই গাড়িটি সাদা শার্ট এবং খাকি প্যান্ট পরা ব্যক্তির। প্রথমে তিনি দৌড়ে পালান, কিন্তু হঠাৎ থেমে যান যেন তিনি ফিরে গিয়ে গাড়িটি বাঁচাবেন। ভাগ্যক্রমে তার স্বাভাবিক প্রতিক্রিয়া কাজ করে এবং তিনি প্রকৃতির কাছে ছেড়ে দেন। এই অঞ্চলের তথ্য পাওয়া কঠিন হওয়াতে আমরা এই ভূমিস্খলন ঘটনা সম্পর্কে খুব বেশি জানি না। আশা করি আমাদের বন্ধু তার গাড়ি ভূমিস্খলনের কবলে পড়ার আগে সেটি বাঁচাতে সক্ষম হয়েছেন। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন এবং এর মতো আরো ভিডিও দেখতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল বাটনটি প্রেস করে দিন। এর সাথে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। বাই।